শুরুতে আমরা লু নামে একটি ছেলেকে বাঁধা অবস্থায় দেখতে পাই। ওর সামনে একটি মেয়ে বসেছিল। এই মেয়েটির নাম হচ্ছে রুরু, যে এখানকার একটি আদিবাসীদের রানী ছিল। রুরু মূলত এখানে লুকে একজন লাইভ স্ট্রিমার ভেবে কিডন্যাপ করে নিয়ে এসেছিল। এর কারণ কি সেটা তোমরা পরে গিয়ে জানতে পারবে। তো তখন আমাদেরকে লু এর সম্পর্কে বলা হয়। লু একজন অনেক বড় কোম্পানির সিইও, যেটা রুরু জানে না। লু একটি মিটিংয়ে যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু তখনই সেখানে দুইটি বডিগার্ড এসে লুকে কিডন্যাপ করে নিয়ে যায়। সিনের পর প্রেজেন্টে চলে আসে, যেখানে দেখানো হয় রুরু বারবার লুকে সিডিউস করার চেষ্টা করছিল। বিভিন্নভাবে ও লু এর সঙ্গে ফ্লার্ট করছিল, তবে লু তো একদমই ওকে পাত্তা দিচ্ছিল না, কারণ লু মেয়েদের ব্যাপারে একদমই ইন্টারেস্টেড ছিল না। এত চেষ্টা করার পরও রুরু দেখতে পায় লু ওকে পাত্তা দিচ্ছে না। তখনও অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তুমি সত্যি একজন জেন্টলম্যান, ফার্স্ট রাউন্ডে তুমি পাশ করে গিয়েছো। এরপর সেখানে রুরু ওই দুইটি বডিগার্ডকে আবারও ডেকে পাঠায় আর লুকে সেকেন্ড রাউন্ডের জন্য নিয়ে যেতে বলে। লু বলে, দাঁড়াও দাঁড়াও, আমি একা যেতে পারবো। কিন্তু বডিগার্ড লু এর কোনো রকম কথা না শুনে ওকে জোর করে সেকেন্ড রাউন্ডের জন্য নিয়ে যায়, যেখানে একটি মেয়ে উপস্থিত ছিল। তবে মেয়েটির মুখটি আমাদেরকে দেখানো হয় না। মেয়েটি তখন লুকে অনেকগুলো টাকা দিয়ে বলে এই টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যেতে। লু বলে, এই টাকাগুলোর আমার কোনো দরকার নেই, তবে আমি এখান থেকে চলে যেতে রাজি আছি। মেয়েটি তখন খুশি হয়ে বলে, তুমি সেকেন্ড রাউন্ডও পাশ করে গিয়েছো, তাই আর তোমাকে এখান থেকে কোথাও যেতে দেওয়া হবে না। এরপর বডিগার্ড লুকে সেখান থেকে নিয়ে যায়। তখন আমাদের ওই মেয়েটির মুখ দেখানো হয়, এটা আসলে রুরু ছিল। এদিকে লুকে নিয়ে ওরা নিজেদের রানীর কাছে চলে আসে, আর আমরা তো জানি এখানকার রানী আসলে আমাদের রুরু ছিল। রুরুকে দেখে লু তো চিনতে পেরে যায় আর বলে, তুমি তো সেই মেয়েটা। লু রুরুকে বলে, তুমি আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু রুরু বলে, এখন তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, এখন থেকে তুমি আমার। তখনই লু সেখানে একটি পাহাড় দেখতে পায়। পাহাড়টি দেখে লু তো অবাক হয়ে সেটার দিকে তাকিয়ে থাকে। রুরু তখন এসে লু এর হাত ধরে আর কিছু মন্ত্র পড়ে বলে, আজ থেকে তুমি আমার হাজবেন্ড, তুমি কি এতে রাজি আছো? কিন্তু লু তো তখনও অবাক হয়ে পাহাড়ের দিকেই দেখে যাচ্ছিল, যেটা দেখে রুরু তখন লুকে চাবুক দিয়ে মারে আর জিজ্ঞাসা করে, তুমি কি রাজি আছো? লু তখন ভয়ে ভয়ে বলে দেয়, হ্যাঁ আমি রাজি আছি, কিন্তু তুমি এখন যা কিছু বলেছো আমি কিছুই শুনিনি। যেটা শুনে রুরুর তো অনেক বেশি রাগ হয়। সবাই কেমন আছেন? মোজবেটের সাথে আমার যাত্রা সত্যি অফুরন্ত বিনোদন এবং আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে। একটি খেলা যা বিশেষভাবে আমার মনোযোগ আকর্ষণ করেছে, তা হলো প্লিঙ্কো। আমি সমস্ত বিবরণ আপনাদের বলে চমক নষ্ট করতে চাচ্ছি না, তবে আমাকে বিশ্বাস করুন, এটি আপনাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। আপনি যদি আপনার অবসর সময়ে গেমিং উপভোগ করে থাকেন, মোজবেট বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম অফার করে, যা আপনাকে ব্যস্ত রাখবে। এমনকি আপনার মজা করার সময় আসল নগদ পুরস্কার জিততে পারেন। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজে এবং দ্রুত আপনার ডিপোজিট এবং উইথড্র টাকা তোলার সুবিধা। মোজবেটে রয়েছে 24 ঘন্টা 7 দিন সাপোর্ট সুবিধা। ক্রীড়া অনুরাগীদের জন্য মোজবেট একটি স্বর্গ। বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস দিয়ে আপনি আপনার দক্ষতা পরীক্ষা করুন এবং তাদের প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করুন। রেজিস্ট্রেশনের পরে 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোডটি J009 ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না, দ্বিধা করবেন না, এখনই সাইন আপ করুন এবং মোজবেটের মনোমুগ্ধকর জগতে ডুব দিন। শুধুমাত্র আপনার গেমিং অভিজ্ঞতাই নয়, আপনার ব্যাংক ব্যালেন্স উন্নত করতে প্রস্তুত হন। মোজবেটের সাথে স্বপ্নকে বাস্তবে পরিণত করুন। এরপর রুরুকে আমরা কিছু লোকের সঙ্গে বসে মিটিং করতে দেখি। আসলে এই গ্রামে রুরুর একটি হোটেল আছে, কিন্তু অনেক দিন যাবৎ রুরুর হোটেলে কোনো রকম কাস্টমার আসে না, যার কারণে ওর এই ব্যবসাটা পুরো পথে বসে গিয়েছে। কেউ একজন রুরুকে বলেছে, যদি রুরু একজন লাইভ স্ট্রিমারকে বিয়ে করে তাহলে ওর এই দুর্দশা কেটে যেতে পারে। মূলত এই কারণেই রুরু লুকে ধরে নিয়ে এসেছে একজন লাইভ স্ট্রিমার ভেবে। তবে আসলে তো লু একজন লাইভ স্ট্রিমার নয়, বরং একজন কোম্পানির সিইও ছিল। পরের সিনে দেখানো হয় পুরো গ্রামবাসীরা আসে রুরু আর লুয়ের বিয়ে সেলিব্রেশন করতে। যেহেতু ওদের রানীর বিয়ে হয়েছে, তাই ওরা অনেক বেশি মজা করতে থাকে। আর এখানে লুকে মালা পরিয়ে ওর অবস্থা তো অনেক বেশি খারাপ করে দেওয়া হয়। অনুষ্ঠান শেষ হয়ে গেলে লুকে নিয়ে ফটো সেশনের জন্য নিয়ে যাওয়া হয়। তবে এখানে জঙ্গলিদের মতো পোশাক পরে লুকে একদমই মানাচ্ছিল না। একের পর এক ও পোশাক পরে আসছিল, তবে একটাই ওকে মানাচ্ছিল না, যার কারণে লু তখন একটি মডার্ন ড্রেস পরে আসে, যেটাতে লুকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। সবাই তো লুকে দেখে অবাক হয়ে যায়। এরপর ফটো সেশন শেষ হয়ে গেলে লু বাইরে বের হয়। যাওয়ার সময় ওর তো রুরুর সঙ্গে ধাক্কা লাগে।
রুরু পড়ে যেতেই যাচ্ছিল, তবে লু ওকে ধরে ফেলে। দুজন এখানে দুজনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে, তবে রুরু হুঁশে আসতেই লুকে ওর থেকে দূরে সরিয়ে দেয় আর ওকে অনেক বকাবকি করতে থাকে। তখনই রুরু খেয়াল করে লুয়ের হেয়ার স্টাইল। রুরু তখন বলে, তোমার হেয়ার স্টাইলটা অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। এটা বলে রুরু সেখান থেকে চলে যায়, যেটাতে লু তো অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে হেয়ার স্টাইল আবার কি করে হ্যান্ডসাম হতে পারে। পরের সিনে দেখানো হয় যে রুরুর হোটেলে একজন কাস্টমার আসে। এই কাস্টমার একজন লাইভ স্ট্রিমার ছিল আর ওর নাম হচ্ছে শিয়াও। হোটেলে ঢোকার সাথে সাথে রুরুর বোন মোমো রুরুকে বলে ওঠে, দেখো জিজু তোমার জন্য কতটা লাকি, তার সাথে তোমার বিয়ে হতে না হতেই দেখো কাস্টমার চলে এসেছে। যখনই শ্যাও হোটেলে ঢোকে তখনই ওই দুই বডিগার্ড চলে আসে শ্যাওকে স্বাগত জানানোর জন্য, যেহেতু অনেকদিন পরে ওদের হোটেলে কাস্টমার চলে এসেছে। রুরু তখন মনে মনে ভাবতে থাকে যে লু ওর জন্য একটা লাকি চার্ম, তাই লুকে কখনো হাতছাড়া করা যাবে না। এদিকে শ্যাওকে নিয়ে ওরা ভিআইপি রুমে চলে আসে, তবে ওই ভিআইপি রুম এতটা ভয়ঙ্কর ছিল শ্যাও তো তাড়াতাড়ি ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসে, যেটা দেখে বডিগার্ডরা বলে, আপনি কোথায় যাচ্ছেন, এটা তো আমাদের ভিআইপি রুম। শ্যাও বলে, আমার কোনো ভিআইপি রুম চাই না, আমাকে একটি নর্মাল রুম দিলেই হবে। তবে বডিগার্ডরা এতে রাজি হয় না আর বলে, সেটা কি করে হয়, আপনি আমাদের ভিআইপি কাস্টমার, আর এখন তো আপনার জন্য খাবারও রেডি করা হয়ে গিয়েছে। শিয়াও এটা শুনে ভয় পেয়ে যায় আর বলে, পরে খাবো, আগে আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও। এতে তখন বডিগার্ডরা শিয়াওকে ওয়াশরুমে নিয়ে যায়, যেটা তো জঙ্গলের মাঝখানে ছিল। ওয়াশরুমের ভিতর থেকেই শিয়াও তখন জোরে জোরে চিল্লাতে থাকে। বডিগার্ডরা ভাবতে থাকে ওর আবার কি হলো। এরপর শিয়াওকে খাবার খেতে দেওয়া হয়। খাবারের ভিতরে ছিল পিকের কাঁচা মাংস, রক্ত, এইসব ইত্যাদি। আসলে সব খাবারই ছিল কাঁচা, যেটা দেখে শিয়াওয়ের মুখ তো বাংলার পাঁচ হয়ে যায়। বেচারা শিয়াও তো পুরোই ফেঁসে যায়। তখনই শিয়াও সেখানে লুকে দেখতে পায়। এতে তখন শিয়াও গিয়ে লুয়ের পা জড়িয়ে ধরে। মূলত শিয়াও ছিল লুয়ের একজন কর্মচারী। লুই এখানে ওকে মেসেজ দিয়ে আসতে বলেছিল কাস্টমার হিসেবে, সেটা কেন সেটা আমরা পরে গিয়ে জানতে পারবো। শিয়াও লুকে বলে, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন, আমি আর এখানে থাকতে পারছি না। এতে লু তখন বলে, একটু তো সহ্য করো, তাহলে আমি তোমার স্যালারি 3 গুণ বাড়িয়ে দেবো। যেটা শুনে সেও তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, স্যালারির জন্য তো আমি সব কিছুই করতে পারি। তখনই সেখানে আবার রুরু চলে আসে। রুরু জিজ্ঞাসা করে, তোমরা কি একে অপরকে চেনো? তবে ওরা দুজনই এটা অস্বীকার করে। রুরু তখন শিয়াওকে লুয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, এটা বলে যে লু হচ্ছে ওর হাজবেন্ড। এটা শুনে শিয়াও তো হাসতে থাকে আর লুয়ের মজা নিতে থাকে। লুয়ের এতে অনেক বেশি রাগ হয়। তখনই সেখানে মোমো চলে আসে। মোমোকে দেখে শিয়াও বলে, আমি একজন অনেক বড় লাইভ স্ট্রিমার, তুমি তো আমার লাইভ স্ট্রিম দেখেই থাকবে। তবে মোমো বলে, মনে হচ্ছে আপনি অনেকটা বেশি খেয়ে নিয়েছেন, তাই আপনার মাথা কাজ করছে না, তাই এটা খেয়ে নিন। সেও এতে মোমোকে ধন্যবাদ জানায় আর ওটা খাওয়ার জন্য নিয়ে নেয়। তবে যখনই ওই পাত্রের মুখ খুলে দেখতে পায় ওর ভিতরে বিভিন্ন পোকামাকড়, এটা দেখে সেও হাসতে হাসতে সেখানে অজ্ঞান হয়ে যায়। লু তখন রুরুকে বলে, নিজের কাস্টমারদেরকে এভাবে ট্রিট করতে হয় না। রুরু এতে বলে, তুমি চুপি থাকো। লু তখন রুরুকে বলে, তুমি নিজের কাস্টমারদের উপর এভাবে অত্যাচার করতে পারো না। এটা শুনে রুরু তখন লুয়ের অনেকটা কাছে যায় আর বলে, আমি কি করব না করব সেটার ব্যাপারে তোমার নাক না গলালেও চলবে। লু তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। এটা বলে রুরু সেখান থেকে চলে যায়। রুরু সেখান থেকে চলে যেতেই লু তখন শিয়াওকে বলে, অনেক হয়েছে নাটক, এবার নাটক বন্ধ করে উঠে পড়ো। এতে সাথে সাথে শিয়াও তখন উঠে পড়ে আর আবারও লুকে নিয়ে মজা করতে থাকে। শিয়াও বলে, আপনি তো বলেছিলেন আপনি নাকি মেয়েদের বিষয়ে একদমই ইন্টারেস্টেড না আর কখনো বিয়ে করবেন না, কিন্তু এখানে এসে দেখি আপনি তো অলরেডি বিয়ে করে বসে আছেন। লু তখন শিয়াওয়ের দিকে চোখ গরম করে তাকায়, যেটাতে শিয়াও একটু ভয় পেয়ে যায়। শিয়াও বলে, যাই বলুন, প্রথমবার আপনাকে আমি এতটা ভয় পেতে দেখলাম। এর পরের সিনে আমরা রুরুর সঙ্গে শিয়াও আর লুকে যেতে দেখি, যেখানে হর্স রাইডিং করতে করতে শিয়াও নামে একটি লোক চলে আসে। রুরু তখন শিয়াওয়ের সঙ্গে ওদের পরিচয় করিয়ে দেয় আর বলে, শিয়াও সব কিছুতেই পারফেক্ট, এমন কিছু নেই যেটা শিয়াও করতে পারে না। শিয়াও লুকে দেখে রুরুকে বলে, তাহলে চিপ আপনি একেই বিয়ে করেছেন? কিন্তু এর বডি দেখে মনে হচ্ছে একটা ফু দিলেই উড়ে যাবে, ওর চেয়ে ভালো বডি তো আমার ঘোড়ারই আছে। আপনি কি একে বিয়ে করেছেন মাশরুম চাষ করার জন্য? এটা শুনে শিয়াও তো হাসতে থাকে আর বলে, বস তো মাশরুমও চাষ করতে পারে না, উনি কখনো মাশরুম চাষ করা দেখেওনি। যেটাতে লুয়ের অনেক বেশি রাগ হয়। শিয়াও তখন শিয়াওকে দেখে জিজ্ঞাসা করে,
তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি, তুমি কে? এতে তখন লু শিয়াওকে বলে, শিয়াও হচ্ছে আপনাদের হোটেলের নিউ কাস্টমার, এমনকি ও একজন ভিআইপি কাস্টমার। শিয়াও যখনই শোনে যে শিয়াও ওদের হোটেলের একজন ভিআইপি কাস্টমার, তখন তো অনেক বেশি খুশি হয়ে যায়। শিয়াও বলে, আপনি আমাদের ভিআইপি কাস্টমার, একটা হর্স রাইডিং তো আপনাকে দিয়ে করাতেই হবে। এটা বলে শিয়াওকে দিয়ে জোর করে হর্স রাইডিং করায়, যেটাতে শিয়াওয়ের অবস্থা তো খারাপ হয়ে যায়। এরপর সেখানে রুরু নিজের ঘোড়া নিয়ে চলে আসে। লু তখন এক দৃষ্টিতেই রুরুর দিকে তাকিয়ে থাকে। রুরু লুয়ের কাছে এসে বলে, মানলাম আমি অনেক বেশি সুন্দর দেখতে, তাই বলে এভাবে আমার দিকে তাকিয়ে থেকো না, যেটাতে লু তো অনেক বেশি অস্বস্তিতে পড়ে যায়। এরপর রুরু লুকে নিয়ে হর্স রাইডিংয়ের জন্য যেতে থাকে। লু বলে, না না, আমি এটা করতে পারবো না, আমার অনেক বেশি ভয় লাগে। রুরু বলে, কিচ্ছু হবে না, আমার ঘোড়া অনেক বেশি ভালো। এটা দেখে শিয়াও তো মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, এবার বুঝুন ঠেলা কেমন লাগে। রুরু লুকে নিয়ে হর্স রাইডিং করতে উঠে পড়ে। ওরা দুজন অনেকক্ষণ ধরে হর্স রাইডিং করে, কিন্তু লুয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। লু তখন সেখানে একটি স্কার্ফ দেখতে পায়। স্কার্ফটি দেখে লুয়ের তখন মনে পড়ে যায় ছোটবেলায় ও এই স্কার্ফের উপরে একটি ড্রয়িং করে ও নিজের মাকে উপহার দিয়েছিল। লু রুরুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করার জন্যই যখন পিছনে ফিরতে যাবে, তখনই সেখানে রুরু চলে আসে আর ভুলবশত ওদের মধ্যে কিস হয়ে যায়। কিছুক্ষণ ধরে ওরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর রুরু হুঁশে আসতে সেখান থেকে চলে যেতে শুরু করে। লু রুরুকে বোঝানোর চেষ্টা করে যে ও এমনটা কিছুই করতে চায়নি, কিন্তু এটা করতে গিয়ে ও তখন রুরুর উপরেই পড়ে যায়। কিন্তু এবার এদের মধ্যে কিস হয় না ঠিকই, তারপরও রুরু নিজের চোখ বন্ধ করে নেয়। লু বুঝতে পারে যে রুরু ওকে কিস করার জন্য পারমিশন দিয়েছে, তাই ও আর দেরি না করে রুরুকে কিস করে দেয়। রুরু তখন তাড়াতাড়ি করে লুকে নিজে থেকে দূরে সরিয়ে দেয় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে যাওয়ার আগে রুরু লুকে বলে, আমি তোমার রেসপন্সিবল নিতে রাজি আছি। এটা বলে রুরু সেখান থেকে চলে যায়। লু তো তখন হাসতে থাকে। পরের সিনে ওদের সবাইকে একসাথে গার্ডেনে বসে থাকতে দেখি, কিন্তু সবাই এখানে অনেক বেশি বোর হচ্ছিল। তাই তখন শিয়াওয়ের বুদ্ধিতে সবাই তখন জোরে জোরে মিউজিক বাজাতে থাকে আর শিয়াও নিজের লাইভ স্ট্রিমিংও অন করে দেয়। সবাই মিলে তো লাইভে নাচানাচি করতে থাকে। এগুলো দেখে রুরু অনেক বেশি এনজয় করছিল। লু তখন বারবার রুরুকে ওই স্কার্পের ব্যাপারে জিজ্ঞাসা করতে চাচ্ছিল, তবে এত জোরে শব্দ হচ্ছিল যে রুরু ওর কথা শুনতেই পাচ্ছিল না। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে মিউজিক বন্ধ হয়ে যায়। দেখা যায় সেখানে 11 নামে একটি ছেলে চলে এসেছে। আসলে এই ছেলেটি মিউজিক বন্ধ করে দিয়েছিল। এখানে আমরা জানতে পারি 11 হচ্ছে রুরুর সিনিয়র। তার সঙ্গে ও সবাইকে অনেক জ্ঞান দিতে পছন্দ করে। ও এখানে আসতে না আসতে রুরু শিয়াও সবাইকে জ্ঞান দিতে শুরু করে যে রুরুর এভাবে বিয়ে করা উচিত হয়নি, আর ও কাকে বিয়ে করেছে। এভাবে একজন শহরের ছেলেকে কিডন্যাপ করা একদমই ওর উচিত হয়নি, এতে রুরুর বিপদ হতে পারে। ওর এসব বোরিং লেকচার শুনতে শুনতে ওরা তিনজন তো সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এরকমভাবে 11 কিছুক্ষণ পিছন দিকে ফিরে বকবক করে। তবে যখন ও পিছনে ফিরে দেখতে পায় তিনজনই ঘুমিয়ে পড়েছে। 11-এর এতে রাগ হয় ঠিকই, কিন্তু ও মনে মনে বলে, লু তোমাকে আমি একদম ছাড়বো না, তুমি রুরুকে বিয়ে করে একদমই ঠিক করনি। এদিকে লু তখনও ওই স্কার্পের ব্যাপারে চিন্তা করছিল। পরের দিন ও রুরুর কাছে গিয়ে ওই স্কার্পের ব্যাপারে জিজ্ঞাসা করে। এতে তখন রুরু বলে, তোমার ওই স্কার্পটি পছন্দ হলে তুমি ওটা নিয়ে নিতে পারো। লু বলে, আরে না না, আমি শুধুমাত্র তোমাকে ওই স্কার্পের ব্যাপারে জিজ্ঞাসা করছি যে তুমি ওই স্কার্পটি কোথায় পেলে। রুরু বলে, ওই স্কার্পটি কার আমি সেটা জানি না, আমি একদিন এখানে ওই স্কার্পটি পরে থাকতে দেখেছিলাম, তাই আমি এটা নিয়ে নিয়েছি। লু বলে, আসলে ওই স্কার্পটি আমার প্রিয় একজন মানুষের ছিল, আমি তার ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। এতে রুরু মনে করে হয়তো লু নিজের গার্লফ্রেন্ডের কথা বলছে, তাই ওর মন অনেকটা খারাপ হয়ে যায়। লু ওকে আশ্বস্ত করে তেমন কিছুই না। লু রুরুকে বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তখনই পিছন থেকে 11 বলে ওঠে, ওই স্কার্পের মালিকের ব্যাপারে আমি সবকিছু জানি, তুমি যদি চাও তাহলে আমি সেটা তোমাকে বলতে পারি। এরপর দেখানো হয় ওরা দুজন একে অপরের মুখোমুখি হয়, যেখানে 11 বলে, যদি তুমি ওই স্কার্পের মালিকের ব্যাপারে জানতে চাও তাহলে আমার সঙ্গে কম্পিটিশন করতে হবে। লু এতে রাজি হয়ে যায়। এরপর ওদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়, যেখানে প্রথম রাউন্ডে তো লু খুব সহজেই জিতে যায়। পরের রাউন্ডে ছিল ওয়াইনের কম্পিটিশন, যে যত ওয়াইন খেতে পারবে সে হচ্ছে এই রাউন্ডের উইনার। এখানে কেউই তো হার মানতে রাজি ছিল না, দুজন দুজনের সঙ্গে টেক্কা দিয়ে ড্রিঙ্ক করতে থাকে। লু অজ্ঞান হয়ে যাবে, কিন্তু তার আগে 11 সেখানে অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ লু এই রাউন্ডে আবারও জিতে গেছে। লুও তখন অজ্ঞান হয়ে যায়। সিন এখানেই কাট হয়। এর পরের দিন দেখানো হয় লু যখন ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় ওর পরনে তো কিছুই নেই। পাশে তাকাতেই ও সেখানে রুরুকে শুয়ে থাকতে দেখে। এতে তো ও অনেক বেশি ভয় পেয়ে যায়। দুজন মিলে তখন দুজনের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে ওঠে। তবে রুরু পরক্ষণে দেখতে পায় ওর জামা কাপড় সব ঠিকই আছে,
অর্থাৎ ওদের মধ্যে কিছুই হয়নি। লু রুরুকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি এখানে কি করছো? এতে রুরু তখন লুকে জানায় কাল রাতে লু অনেকটা ড্রিঙ্ক করেছিল কম্পিটিশনের জন্য। এমনকি লু তো নিজের হুঁশেও ছিল না যে একা একা হেঁটে হেঁটে নিজের রুমে আসবে, তাই রুরু ওকে রুমে আসতে সাহায্য করেছে। ওর তো রুরুকে ধন্যবাদ জানানো উচিত। লু বলে, হয়েছে হয়েছে, তোমাকে আর কিছু বলতে হবে না, আগে আমি ওয়াশরুম থেকে আসি। এটা বলে লু নিজের গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ওয়াশরুমের দিকে যেতে থাকে। রুরু বলে, এত কষ্ট করে ব্ল্যাঙ্কেট জড়াতে হবে না, এমনিতেও আমি কাল রাতে সবকিছু দেখেই ফেলেছি। বাই দ্য ওয়ে, তোমার ফিগার কিন্তু অনেক বেশি সুন্দর। এটা শুনে লুর তো অবস্থা খারাপ হয়ে যায়, ও তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। রুরু তখন হাসতে শুরু করে, আর এদিকে লুয়ের অবস্থা তো খারাপ। এরপর লু ফ্রেশ হয়ে নিচে চলে আসে, যেখানে ইলেভেনও বসেছিল। দুজন তো দুজনের দিকে অনেক রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সেখানে রুরুও চলে আসে। রুরুকে দেখে ইলেভেন তাড়াতাড়ি ওর সাথে কথা বলতে যায়। এখানে ইলেভেন তো রুরুর হাত ধরে ফেলে, যেটা দেখে লুয়ের তো অনেক বেশি জেলাসি হতে থাকে। রুরু তখন ইলেভেনকে বলে, কাল লু ওই কম্পিটিশনে জিতে গিয়েছে, তাই তোমার উচিত এখন লুকে ওই স্কার্পের মালিকের ব্যাপারে সবকিছু জানিয়ে দেওয়া। এতে ইলেভেন তখন রুরুকে বলে, ও তো তোমার হাজবেন্ড, আর আমার মনে হয় ও অন্য একটি মেয়েকে ভালোবাসে, আর এখন তোমার সাথে বিয়ে হওয়ার পরও ও সেই মেয়েকে খুঁজতে এসেছে। কারণ আমি দেখেছি ওই স্কার্পটির মালিক একটি মেয়ে ছিল। 3 মাস আগে আমি একটি মেয়েকে স্কার্প পরা অবস্থায় এই গ্রামে দূর থেকে দেখেছিলাম, আর ওই মেয়েটি অনেক বেশি সুন্দরী ছিল। রুরু জিজ্ঞাসা করে, তুমি তো ওকে দূর থেকে দেখেছিলে, তাহলে বুঝলে কি করে যে ও অনেক বেশি সুন্দরী? এতে ইলেভেন বলে, কারণ ওই মেয়েটির অনেক লম্বা চুল ছিল, আর মেয়েটির ফিগারও অনেক বেশি স্লিম ছিল। এগুলো শুনে লু তখন বলে ওঠে, আমার মারও ঠিক একই রকমের লম্বা চুল ছিল, তার ফিগারও অনেক বেশি স্লিম ছিল। এটা শুনে ইলেভেন আর রুরু তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ওরা ভাবতেও পারেনি যে ওই মহিলাটি আসলে লুয়ের মা। ইলেভেন তখন অনেক বেশি লজ্জায় পড়ে যায় যে এতক্ষণ ধরে লুয়ের মাকে কিনা লুয়ের গার্লফ্রেন্ড ভাবছিল। রুরু তখন ইলেভেনের মাথায় একটি মারে, আর বলে এবার থেকে ভেবে চিন্তে কথা বলবে। রুরু লুকে ওর মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে যে তোমার মা কিভাবে উধাও হয়ে গিয়েছে আর কখন হয়েছে। এতে লু রুরুকে বলে, অনেক বছর আগে থেকে ওর মাকে কোথাও খুঁজে পাচ্ছে না, এখন ওর একমাত্র উদ্দেশ্য ওর মাকে খুঁজে বের করা। পরের সিনে মোমো আর রুরুকে আমরা পার্লারে দেখতে পাই। এখানে ওরা স্কিন কেয়ারের জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিচ্ছিল। ঠিক তার পাশে কেবিনে শিয়াও আর লুকেও দেখানো হয়, ওরা দুজনে এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এসেছিল। তখনই হঠাৎ করে শিয়াওয়ের তো ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে। এতে কোনো রকম ভাবে শিয়াও নিজের পেট চেপে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে রুরু নিজের মুখ হাত পা সব ওয়াশ করে সেখান থেকে যাচ্ছিল, কিন্তু ও ভুল করে গার্লস কেবিনের জায়গায় বয়েজ কেবিনে ঢুকে পড়ে, যেখানে আমাদের লু ছিল। লু রুরুকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। রুরু সেখানে এসে নিজের সকল জামা কাপড় খুলে ফেলে, যেটা দেখে লু তো আরো বেশি ভয় পেয়ে যায়। লু মনে মনে ভাবে একটাও চিৎকার করা যাবে না, কারণ একবার যদি রুরু জানতে পারে যে লু এখানে আছে, তাহলে রুরু তো ওর অবস্থা খারাপ করে দেবে। রুরু তখন সেখানে শুয়ে পড়ে, আর লুকে মোমো ভেবে বলে ওর কোমরটা একটু ম্যাসাজ করে দেওয়ার জন্য, যেটা শুনে লু তো আরো বেশি ভয় পেয়ে যায়। লু তাড়াতাড়ি উঠে সেখান থেকে এক দৌড়ে পালিয়ে যায়। সেটা দেখে রুরু ভাবতে থাকে যে মোমো এভাবে কেন পালালো। পরের সিনে দেখানো হয় যে লু আর শিয়াও এটা নিয়ে ডিসকাস করছিল যে রুরুর হোটেলে কেন কাস্টমার আসে না, কারণ ওর হোটেলের এইসব উদ্ভট নিয়ম, গেস্টদের সঙ্গে ওরা একদমই ঠিক আচরণ করে না। তার সাথে হোটেলটা নতুন করে রেনোভেটও করতে হবে, এই হোটেলের কোথায় কি আছে সবকিছু চেঞ্জ করতে হবে। এরপর দেখানো হয় ওরা একটি কাপল রুমকে সুন্দর করে সাজাচ্ছিল, যেখানে রুরু চেক করছিল যে বিছানা নরম আছে কিনা। শিয়াও তখন বলে যে কাপল রুম তো বানিয়েই ফেললাম, কিন্তু এর তো একটা অ্যাডও বানাতে হবে, তার জন্য আমাদেরকে সুন্দর সুন্দর ছবি তুলতে হবে। রুরু বলে, কিন্তু আমরা কার ছবি তুলবো? এতে শ্যাও বলে, আমার কাছে একটি আইডিয়া আছে। এরপর আমাদেরকে দেখানো হয় যে শ্যাও রুরু আর লুকে একটি বাথটবে বসিয়ে দেয়, তবে দুজন তো এখানে দুজনের দিকে তাকাচ্ছিল না। শ্যাও তখন রুরু আর লুকে বলে, তোমরা দুইজন ওইটা কেন করছো না? এতে রুরু আর লু অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমরা কি করছি না? শ্যাও বলে, আরে তেমন কিছু বলতে চাইনি, তোমরা দুজন কেন একে অপরের দিকে তাকাচ্ছ না? এটা শুনে ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর দুজন দুজনের দিকে তাকায়। ওদের দুজনে এভাবে একটি ফটো ক্লিক করে নেওয়া হয়। এরপর ওরা গার্ডেনে কাপলদের মতো ঘুরছিল হাত ধরাধরি করে, কিন্তু তখনই লুয়ের পা মুচকে যায়, যার কারণে লু তো সোজা রুরুর উপরে পড়ে যায়। দূর থেকে শিয়াও আর মোমো এগুলো দেখে অনেক মজা নিচ্ছিল। শিয়াও সেখানে এসে বলে, তোমরা যখন এত কাছাকাছি চলে এসেছো, তাহলে তো একটা কিস হয়ে যেতেই পারে, যেটা শুনে ওরা দুজন তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আর শিয়াওকে বলে, তেমন কিছুই না, ওরা ভুল করে একে অপরের উপরে পড়ে গিয়েছিল। শিয়াও বলে, যাই হোক, এখন ওদের সময় নষ্ট না করে কাজে লেগে পড়া উচিত।
এরপর ওরা বিভিন্ন ধরনের পোজ দিতে থাকে আর সেও ওদের দুজনের ফটো ক্লিক করতে থাকে। এরপর সেও যখন হোটেলে আসে তখন ওকে চা খেতে দেওয়া হয়, তবে চায়ের স্বাদটা সেওয়ের একদমই পছন্দ হয় না। সেও তখন চায়ের ভিতরে থাকা টি ব্যাগটি বের করে আর জিজ্ঞাসা করে এটা আবার কি। সেও বলে আরে পাগল, এটা তো আমার পুরনো মোজা, যেটা আমি এখন আর ব্যবহার করি না। যেটা শুনে সেওয়ের মুখ তো দেখার মতো ছিল। পরের সিনে দেখানো হয় রুরু সেও আর লুকে গ্রামের রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। আসলে ওরা এখানে লুয়ের মায়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল গ্রামের লোকজনের কাছে। রুরু গ্রামের একটি ছেলের কাছে আসে, এই ছেলেটির নাম হচ্ছে 66। তো ওই ছেলেটির কাছে রুরু তখন লুয়ের মায়ের ছবি দেয় আর জিজ্ঞাসা করে ও কখনো এই মহিলাকে দেখেছে কিনা। তবে 66 জানিয়ে দেয় যে ও ওই মহিলাকে কোনো সময় দেখেনি। 66 তখন রুরুর কানে কানে গিয়ে বলে এই ছেলেটা আবার কে। এটা আবার লু শুনতে পেয়ে যায়। লু তখন রুরুকে নিজের কাছে টেনে এনে বলে আমি হচ্ছে ওর হাজবেন্ড। নিজের মায়ের কোনো হদিস না পেয়ে লুয়ের মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়। ও এক জায়গায় বসে রুরুকে নিজের মায়ের গল্প শোনাতে থাকে, যে ছোটবেলায় ও নিজের মায়ের সঙ্গে কত সময় কাটিয়েছে। রুরু ওকে মন খারাপ করতে নিষেধ করে আর বলে আমি যে করেই হোক তোমার মাকে খুঁজে বের করব। রুরু এর সাথে লুকে আরো জিজ্ঞাসা করে তোমার বাবা কেন তোমার মাকে খুঁজতে সাহায্য করছে না। এতে লু বলে কারণ সে নিজের কাজে অনেক বেশি ব্যস্ত। তবে তুমি এটা ভেবো না যে আমার মায়ের সঙ্গে তার খারাপ সম্পর্ক ছিল, সে আমার মাকে অনেক ভালোবাসে। তবে ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় যেখানে লু নিজের বাবার সঙ্গে অনেক বেশি চিৎকার করছিল আর বলছিল আমার মা হারিয়ে গিয়েছে আর আপনি এখনো নিজের কাজে ব্যস্ত আছেন, কেন আপনি আমার মাকে খুঁজে বের করছেন না। ওর বাবার মুখ এখানে দেখানো হয় না, কিন্তু ওর বাবা ওর কথার একটু উত্তর দেয় না। এটা দেখে লু রেগে সেখান থেকে চলে যায়। সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে রুরু লুকে নিজের চাবুকটি দিয়ে বলে এটা আমাদের লাভ সিম্বল, আমি এটা তোমাকে উপহার হিসেবে দিচ্ছি। তবে লু বলে কিন্তু এটা তো তোমার জিনিস, এটা তোমার কাছে অনেক বছর ধরে আছে, আমি কি করে এটা নিয়ে নিতে পারি। রুরু বলে আরে নিয়ে নাও, এমনিতেও তুমি আমার ভালোবাসার মানুষ, আর আমি ভয় পাচ্ছি কখনো রেগে গিয়ে না তোমাকে এটা দিয়েই মেরে দেই। যেটা শুনে লু তো হাসতে থাকে। রুরু তখন ফাইনালি লুকে প্রপোজ করে দেয় আর বলে দেয় যে ও লুকে পছন্দ করে। এতে লুও তখন ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর ওর কপালে একটি কিস করে। এরপর ওরা দুজন হোটেলে চলে আসে। তবে এখানে লু তো কিছুতেই রুরুর হাত ছাড়ছিল না। রুরু বলে অনেক রাত হয়ে গিয়েছে, এখন আমাদের যাওয়া উচিত। এতে লু বলে আগে তুমি নিজের রুমে যাও, তারপরে আমি যাব। এতে রুরু তখন নিজের রুমে চলে যায়। তবে কিছুক্ষণ পর ও যখন আবারও রুম থেকে বের হয় দেখতে পায় লু তো সেখানেই দাঁড়িয়ে আছে। এতে রুরু লুকে জিজ্ঞাসা করে তুমি এখনো এখানে কি করছো। লু বলে আমি তো একটা জিনিস ভুলে গিয়েছি। এতে রুরু জিজ্ঞাসা করে তুমি কি ভুলে গিয়েছো। লু তখন কোনো রকম উত্তর না দিয়ে রুরুকে কিস করে দেয়। এরপর আমাদেরকে ওদের কিছু সুন্দর মুহূর্ত দেখানো হয়, ওরা একসাথে অনেক সুন্দর টাইম স্পেন্ড করে। পরের দিন সকালবেলা লু আর রুরু একসাথে ব্রেকফাস্ট টেবিলে যায়। এখানে লু শিয়াও আর মোমোকে বলতে চাচ্ছিল যে ওরা দুজনে রিলেশনশিপে আছে, কিন্তু তখনই সেখানে ওদের নিউ কাস্টমার চলে আসে। ওই কাস্টমারকে এখানে দেখে লু তো মোটেই খুশি হয় না। লু এর কথা থেকে এখানে আমরা জানতে পারি এই লোকটি আসলে লু এর আঙ্কেল হয়। তবে লু এখানে নিজের আঙ্কেলকে একদমই পছন্দ করতো না। রুরু আঙ্কেলকে নিজের পরিচয় দেয়। এতে আঙ্কেল তখন রুরুর সঙ্গে হ্যান্ডশেক করতে যায়, তবে লু তখনই রুরুকে আটকে দেয় আর আঙ্কেলের সঙ্গে হ্যান্ডশেক করতে নিষেধ করে, যেটা দেখে আঙ্কেলের অনেক বেশি রাগ হয়। আঙ্কেল তখন রুরুকে বলে তুমি কি জানো যে লু কোনো লাইভ স্ট্রিমার নয়, তার সাথে ওর এখানে আসার পিছনে বড় একটি মতলব রয়েছে, সেটা হলো ও একটি বড় কোম্পানির সিইও। এখন ওই কোম্পানিতে প্রেসিডেন্ট হওয়ার ইলেকশন হবে, যেখানে বলা হয়েছে ও যদি তোমার হোটেলটি কবজা করে আনতে পারে তাহলে ওকে ওই কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে। এগুলো শুনে রুরু তো অনেক বেশি অবাক হয়ে যায় আর লুয়ের দিকে তাকিয়ে থাকে। লু তখন কিছুই বলতে পারে না। 11 রুরুকে বলে আমি আগেই বলেছিলাম যে এই লুয়ের নিশ্চয়ই কোনো মতলব আছে, তুমি তো আমার কথা একদমই বিশ্বাস করনি। মোমো বলে কিন্তু লু তো অনেক বেশি ভালো, এমনকি ও তো নিজের হাতেই হোটেলটা রিনোভেট করেছে, আমাদেরকে অনেক সাহায্যও করেছে, তার সাথে লু অনেক বেশি হ্যান্ডসামও। এটা শুনে 11 মোমোকে চুপ থাকতে বলে আর বলে যেটা তুমি বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। 11 আরো বলে আমার মনে হয় লুর সঙ্গে ওই শিয়াও জড়িত আছে। মোমো এটা শুনে বলে লুকে দোষ দিচ্ছ এটা মেনে নিলাম, কিন্তু শাওকে দোষ দিলে আমি কিন্তু মেনে নেব না, শাও অনেক বেশি ভালো।
তখনই ওরা সবাই দেখতে পায় শিয়াও তো সেখানেই বসে আছে। শিয়াও ওদেরকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, আমি এখানে এতক্ষণ বসেছিলাম, কিন্তু কোনো ব্যাপার না, তোমরা ভেবে নাও যে আমি এখানে নেই। এটা শুনে শিয়াও তখন রেগে গিয়ে শিয়াওকে নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে মোমো তখন শিয়াওকে বাঁচানোর জন্য ওদের পিছন পিছন চলে যায়। ইলেভেন তখন রুরুকে বলে, এখনো সময় আছে, ওই লুয়ের ফাঁদে পা দিও না। এটা নিয়ে তখন রুরু ভাবতে শুরু করে। এদিকে দেখানো হয় লুয়ের কাছে ওর আঙ্কেল আসে। এখানে আঙ্কেলের কথা থেকে আমরা জানতে পারি উনি এখানে এসে রুরুকে সবকিছু বলার কারণ হলো উনি চায় না যে লু ওই কোম্পানির প্রেসিডেন্ট হোক। আর তার সাথে আঙ্কেল এখানে লুকে বলে, তুমি এখানে এসে বিয়েও করে নিলে, কিন্তু এটা কেন করলে? তোমার তো আগে থেকে একজনের সাথে বিয়ে ঠিক করা আছে। রাতের বেলা লু রুরুর চাবুক নিয়ে মন খারাপ করে দাঁড়িয়েছিল, আর এদিকে রুরু তখন লুয়ের কথাই ভাবছিল। পরের দিন রুরু লুয়ের কাছে যায় আর ওর কাছ থেকে ওর চাবুকটি ফেরত চায়। এতে লু মনে করে হয়তো রুরু ওকে ভুল বুঝছে। ও কোনো উপায় না পেয়ে তখন রুরুকে ও চাবুকটি ফেরত দেয়। রুরু তখন চাবুকটি দিয়ে এমন ভান করতে থাকে যেন ও এখনই লুকে মারবে। এতে লু অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে রুরু সেটা না করে সোজা গিয়ে লুকে কিস করে দেয়, যেটা দেখে লু তো পুরোই অবাক হয়ে যায়। রুরু বলে যে যাই বলুক না কেন আমি তোমাকে বিশ্বাস করি, কারণ আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, আর তুমিও যে আমাকে ভালোবাসো সেটা আমি ফিল করতে পারি। ওরা দুজন হাত ধরে হোটেলের ভিতরে চলে আসে। যেটা দেখে মোমো আর শিয়াও তো অবাক হয়ে যায়। রুরু বলে, এত অবাক হওয়ার কিছু নেই, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আঙ্কেল এটা দেখে একদমই সহ্য করতে পারছিল না। আঙ্কেল তখন রুরুকে আবারও উস্কানি দিতে থাকে আর বলতে থাকে, কিন্তু তুমি ওকে কেন বিয়ে করেছো? ও তো কোনো লাইভ স্ট্রিমার নয়, তোমার তো একজন লাইভ স্ট্রিমারকে দরকার ছিল, আর শিয়াও একজন লাইভ স্ট্রিমার, তুমি চাইলে এখন শিয়াওকে বিয়ে করে নিতে পারো। যেটা শুনে লু তো অনেক বেশি রেগে যায়। তবে রুরু তখন ওকে শান্ত হতে বলে আর আঙ্কেলকে বলে, হ্যাঁ আমি জানি আমাদের ট্রাইবের জন্য এখন একজন লাইভ স্ট্রিমার দরকার, কিন্তু এমন কোনো কথা নেই যে আমাকেই তাকে বিয়ে করতে হবে। মোমো তো আছে শিয়াওকে বিয়ে করার জন্য, মোমো হবে শিয়াও এর কুইন। এতে আঙ্কেলও তখন আর কিছু বলতে পারে না। রুরু লুকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় রুরু আর লু একসাথে অনেক মজা করছিল, কিন্তু তখনই সেখানে একটি মেয়ের এন্ট্রি হয়। এই মেয়েটির নাম হচ্ছে ই, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই মেয়েটি হলো লুয়ের ফিয়ন্সে। ই সেখানে এসে লুকে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে। রুরু বলে, আমি হচ্ছে ওর ওয়াইফ, কিন্তু ই বলে, আমি হচ্ছে ওর ফিয়ন্সে, তোমাদের বিয়ে আমি মানি না। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় যে আঙ্কেল এখানে ইচ্ছা করে ইকে ডেকে নিয়ে এসেছিল। রুরু তো মন খারাপ করে একটি জায়গায় দাঁড়িয়েছিল, তখন সেখানে লু চলে আসে। লু রুরুকে বলে, তুমি বিশ্বাস করো আমি ইকে একদমই পছন্দ করি না, হয়তো এটা আঙ্কেলের নতুন কোনো ষড়যন্ত্র আমাকে তোমার থেকে আলাদা করার জন্য। রুরু তখন বলে, ঠিক আছে তাহলে সবকিছু জেনে আমার সাথে কথা বলতে এসো। এটা বলে রুরু সেখান থেকে চলে যায়। লু ইয়ের সঙ্গে দেখা করে আর বলে, তুমি কেন এখন ফিরে এসেছো, আর আমাকে রুরুর থেকে আলাদা করার জন্য আঙ্কেল তোমাকে কি অফার করেছে? ই বলে, আঙ্কেলের কোনো অফারেই আমি ইন্টারেস্টেড নই, বরং তোমার উপরে আমি ইন্টারেস্টেড, তাই আমি এখানে এসেছি তোমাকে নিজে করার জন্য। এটা বলে ই সেখান থেকে চলে যায়। তখন সেখানে আঙ্কেল চলে আসে। আঙ্কেল লুকে বলে, এভাবে যদি তুমি এখানে পড়ে থাকো তাহলে তোমার কোম্পানি তো রসাতলে যাবে, তুমি আর সিও পদে থাকতে পারবে না। যেটা শুনে লু তো চিন্তায় পড়ে যায়। পরের দিন লু রুরু চাবুক আর সাথে একটি চিঠি রেখে সেখান থেকে চলে যায়। চিঠিতেও লিখেছিল, রুরু আমার জন্য অপেক্ষা করো, আমি আবারও ফিরে আসবো। রুরু এতে কিছু বলে না আর সোজা সেখান থেকে চলে যায়। যেটা দেখে শিয়াও ভাবতে থাকে রুরু মন খারাপ করেছে নাকি রেগে গেছে। শিয়াও তখন বলে, বস, ম্যাডাম ই আর আঙ্কেল তিনজনই এখান থেকে চলে গিয়েছে, তার মানে এর ভিতরে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। মোমো তখন শিয়াওকে জিজ্ঞাসা করে, সবাই তো চলে গিয়েছে, তোমার বসও এখান থেকে চলে গিয়েছে, তাহলে তুমি কেন এখানে রয়েছো? এটা শুনে শিয়াও ভাবতে থাকে যে ও এখানে কেন রয়েছে। পরক্ষণেও বলে ওঠে, আমি এমনিতেও বসের সাথে থাকতে চাই না, তাই আমি এখানে রয়ে গিয়েছি। এদিকে দেখানো হয় লু তো কোম্পানিতে ফিরে এসে নিজের কাজে অনেকটা মনোযোগী হয়েছিল, কিন্তু তারপরও ও রুরুর কথা মনে পড়ছিল। রুরুও তো লুয়ের কথা ভেবেই অনেক বেশি কষ্ট পাচ্ছিল আর নিজেদের পুরনো সকল মুহূর্তগুলো মনে করছিল। পরের সিনে আমরা লুকে আঙ্কেলের কাছে যেতে দেখি, যেখানে আঙ্কেল তো অনেক বেশি খুশি ছিল, কারণ সে মনে করছিল লু আর রুরুকে সে আলাদা করে দিয়েছে। কিন্তু তখনই সেখানে রুরুর এন্ট্রি হয়, আর এখানেই আমরা জানতে পারি লু রুরুর হোটেলের সঙ্গে পার্টনারশিপ করে নিয়েছে, যার কারণে এখন থেকে ওরা দুজন বিজনেস পার্টনার। আর যেহেতু ওরা দুজন পার্টনারশিপ করে নিয়েছে, তাই লুকে এই কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়।
এই উপলক্ষে সেখানে একটি বড় পার্টি রাখা হয়। লু আর রুরুকে এরপর আমরা একসাথে দেখতে পাই, যেখানে লু রুরুকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে তোমার আসল হাজবেন্ড কখন বানাবে? এতে রুরু বলে এখনই। লু তখন রুরুকে কিস করতে যায়, কিন্তু রুরু বলে এখন নয়, আগে আমি তোমাকে আমার গুরুর সাথে দেখা করাই। এটা বলেই রুরু তখন লুকে নিয়ে একটি জায়গায় চলে যায়। সেখানে রুরুর গুরু বেরিয়ে আসে। উনি একটি মহিলা ছিল। মহিলাটিকে দেখে লু চিনতে পেরে যায় এটাই হচ্ছে ওর মা। লু তো অনেক বেশি অবাক হয়ে যায়, ওর মাকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন আর এতদিন কোথায় ছিলেন? এতে লু এর মা তখন বলে, অতীতে উনি ছিল এই আদিবাসীদের রানী, আর একদিন লু এর বাবার সঙ্গে লু এর মায়ের ভালোবাসা হয়ে যায়। কিন্তু তখন নিয়ম ছিল কোনো শহরের ছেলে কোনো গ্রামের মেয়ের সাথে বিয়ে করতে পারবে না, আর কোনো গ্রামের মেয়ে কোনো শহরের ছেলের সাথে বিয়ে করতে পারবে না। যার কারণে লুয়ের মাকে সেখান থেকে পালিয়ে যেতে হয় লুয়ের বাবার সাথে। লুয়ের মা তখন বলে ওই লাইভ স্ট্রিমারকে বিয়ে করার ভবিষ্যৎবাণী সে নিজেই করেছিল, আর সে তো জানতো লুয়ের কর্মচারী সেও একজন লাইভ স্ট্রিমার, তাই সে ইচ্ছা করে এটা করেছিল। কিন্তু সে জানতো না শিয়াওয়ের বদলে লুয়ের সঙ্গে রুরুর বিয়ে হয়ে যাবে। তবে যা হয়েছে ভালোই হয়েছে, ওরা দুজন তো সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়।